নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সকালে রবিবার আমি এসে পৌঁছেছি। এখন আমার আজকে আবার একটা ফ্যামিলি পিকনিক আছে। এখন আমার স্নান খাওয়া দাওয়া কিছু মানে ব্রেকফাস্ট কিছু হয়নি। প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে এত আলো জ্বলছে বলে, গরম বলে আমি আর মানে কোট এগুলো গায়ে কিছু দিয়ে দিই এত আলোর মধ্যে। তো আমি গিজারটা চালিয়ে এসেছি, ততক্ষণে আমি একটা ছোট ভিডিও করে আমি আপলোড করে দিয়ে তারপরে আমি এখান থেকে আমি পিকনিকে জয়েন করবো। এবার আসি মূল ঘটনা। দেখুন, পারিপার্শ্বিক হাজার ঘটনা ঘটেছে, সেগুলোকে আমি বাদ দিচ্ছি, ভিডিও অত লম্বা করে লাভ নেই, আপনারা যদি করবে। কিন্তু যেটা প্রাথমিক অংশ, যেখান থেকে না বললে পরে আপনারা পরবর্তী অংশটা বুঝতে পারবেন না, তাই সেখান থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে, আমি তো এখানে আপনাদের এখানে খুব বড় বড় বাতেলা করে গেছিলাম। রাজনাথ সিং আমার চেনেন, এই সকলটা দেখালে পরে তাহলে উনি চিনতে পারবেন, উনি হয়তো না করবেন না। কিন্তু যখন ওনার কাছে আমি গিয়ে পৌঁছালাম, কি খবর হ্যান ত্যান চাটা খাওয়ার পর যখন আমার উদ্দেশ্য জানতে চাইলেন, তখন উনি আমার কথা শোনা মাত্র উনি বললেন নো। মানে বললেন নো মিনস নো, আর কোনো কথা নেই। তারপরে তো উনি লিখতে আরম্ভ করে দিলেন। আমি বুঝলাম যে এটা নির্দেশ হচ্ছে, এবার তুমি উঠে যাও। তা আমি আর কোনো কথা বললাম না। আমার ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ। এতদিনের পরিচয়, তুমি এক কথায় আমাকে নো বলে আমাকে করে দিচ্ছ। তার এখন অনেক চাপ আছে, কি চাপ আছে তা তো আমি জানি না। আমি দরজাটি খুলে বেরিয়ে এসেছি। আর মনে মনে ভাবছি, এবার তো আমি বাংলাদেশে প্রচুর লোকের গালি খাবো, মানে কমেন্ট সহযোগে গালি খাবো। পিঠের চামড়া প্রায় ওঠানোর মতো উঠিয়ে দেবেন। কারণ আমি যে পোস্টটা করে গেছিলাম, সেখানে 90% আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে। 10% এমন উদ্গান্ডু আছে যারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন। তাদেরকে আমি বলি, তা আপনারা এই সমস্ত প্রশ্ন করেন না। আপনাদের মতো উদ্গান্ডু আমি খুব কম দেখেছি। আপনাদের মতো উদ্গান্ডু দেশে কিছু আছে বলে এই দেশটা পরাধীন হয়ে গিয়েছে, অন্য লোকে এসে দখল করে নিয়েছে। আপনারা কেবল পত্রবাজি করে যান। এই যে আপনারা কমেন্ট লেখেন না বিভিন্ন জায়গায় গিয়ে, পত্রবাজি বলে একে। আপনারা পত্রবাজি করে যান। আর এখান থেকে পায়রায় যেমন চিঠি পাঠাতো, আপনারা এরকম কমেন্ট পাঠান। নিজেদের কিছু করার ক্ষমতা নেই, হাওয়ায় তরবারি চালান আপনারা। যাই হোক, আমি 90% মানুষের জন্য করছি, আর বাকি যে 10% আছেন না, এখনই কেটে পড়ুন। কেউ নানান কথা বলেছেন, যাই হোক, আপনারা কমেন্টগুলো দেখে নেবেন। এখন আমি যখন করিডোর দিয়ে হাঁটছি, নর্থ ব্লকের করিডোর দিয়ে হাঁটছি, ব্যর্থ মনোরথ, কাঁধ প্রায় ঝুলে গেছে, মাথা নিচু, যে আমি প্রচুর গালি খাবো, প্রচুর গালি খাবো। তো তারপরে তো হঠাৎ যখন হাঁটছে অন্যমনস্ক হবে, তখন দেখি পিঠে একটা হাত। ঘুরে দেখি যে একজন টপ অফিসিয়ালস, এখন তার নাম আমি বলতে পারবো না, তো আপনারা বুঝে যাবেন তিনি মন্ত্রী নন, তিনি ক্যাবিনেটের সদস্য। এবং তিনি এতটাই গুরুত্বপূর্ণ, ক্যাবিনেটের প্রত্যেকটা মানে মিটিংয়ে তিনি থাকেন, এবং সিদ্ধান্ত, প্রত্যেকটা বিষয় সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত ছাড়া মোদিজি নড়েন না। এবার আপনারা বুঝে নিন সে ব্যক্তি কে। তিনি আমার পিঠে হাত দিতেই আমি চমকে থাকালাম। তিনি আমার বললেন যে, কি ব্যাপার, তুমি দিল্লিতে, তুমি তো দিল্লিতে সহসা আসো না, বছরে তো একবার আসো, এখন তো তোমার আসার সময় নয়, তুমি ফেব্রুয়ারি মাসে আসো। না, এই উদ্দেশ্যে একটা এসছিলাম, কিন্তু রাজনাথ সিং বলে দিলেন যে নো মিনস নো। এবার আপনি ভাবুন, আমি তো কি কাজ করি, কাদের জন্য কাজ করি। এখন তারা যে আমায় গালিগালাজটা করবে, আমি সেটাই ভাবতে ভাবতে আমি যাচ্ছিলাম। তখন জিজ্ঞেস করে, রাজনাথ সিং জি কি বলেছেন? আমি বললাম, উনি বললেন নো মিনস নো, আর কোনো কথা শুনলেন না উনি। তখন ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো বলে আমার নিয়ে গেলেন। রাজনাথ সিং ওনার ঘরের পাশে একটা ওয়েটিং রুম রয়েছে, যারা দেখা করতে আসেন তারা ওয়েটিং রুমে চা জল খান। তা আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে বললেন, আমি তোমাকে ডেকে নেবো, তুমি বসো। মিনিট 10 বাদে চা দিয়ে গেছে। চা তো ঠান্ডা হয়ে গেছে। আমার তো চা খাওয়ায় চায় আর মন নেই, কারণ আমার তো অবস্থা খারাপ। আমি তখন ভাবছি। তারপরে মিনিট 10 বাদে এক উর্দিধারী এসে বললেন, সাহেব আপনাকে ডাকছেন। আমি, কে সাহেব? বড় সাহেব আপনাকে ডাকছেন। বড় সাহেব কি, বড় সাহেব তো আমি জানি না, চলুন কে ডেকেছে যাই। আমি তো আর অপরাধী না যে আমার আটকে রেখে দেবে।
আমি দেখা করতে এসেছি। গিয়ে রাজনাথ সিং এর ঘরে দরজা ঠেলে আমার ঢুকিয়ে দিল। ঢুকে দেখলাম যে রাজনাথ সিং বসে আছেন, তার ঠিক পাশের চেয়ারে, এই ধরুন আমার টেবিল, তার পাশের যে চেয়ারটা থাকে সেই চেয়ারে উনি বসে আছেন। রাজনাথ সিং বললেন যে আমি নো মিন্স নো বললাম, তুমি চলে গেলে ওনার কাছে। এখন আমি ওনার কাছে যাইনি, আমি যাচ্ছিলাম করিডোর ধরে, উনি পেছন দিক দিয়ে এসে আমার পিঠে হাত রেখেছেন, জিজ্ঞেস করুন। আমি ওনার কাছে যাইনি। আপনি আমার মন এত ভেঙে দিয়েছেন, আমার সোজা আমি নর্থব্লক থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তখন বলছে ঠিক আছে, আমি সব শুনেছি। উনি ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, ম্যাডাম প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন, আপনার নাম শুনে, তোমার নাম শুনে উনি চিনেছেন। কতগুলো শর্ত আছে বলুন। আমাদের প্রথম হচ্ছে তুমি মোবাইল, তারপরে পেন, মানি ব্যাগ, রুমাল কিছু নিয়ে ঢুকতে পারবে না, কারণ উনি Z++ সিকিউরিটির মধ্যে রয়েছেন, আর যেখানে রয়েছেন তুমি জানো সেখানে এগুলো অ্যালাউ নয়। 2, কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করতে পারবে না। আমি বললাম এত চাপাচাপি কেন আপনারা করেন? তোমরা দেখো এখানে অনেক মিডিয়া বসে আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, তোমার খবরটা যদি বেরোয় তাহলে পরে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। ফলে তুমি যে সাংবাদিক সেই পরিচয় তোমার থাকবে না, তুমি একটা কাভার নিয়ে যাবে। কাভারের ব্যবস্থা করে কে করে দেবেন? তখন ওই পাশে উনি বললেন যে আমি করে দেবো, তোমার চিন্তা নেই, ওসব নিয়ে তুমি চিন্তা করো, তুমি কাজটা হলে তুমি দেখো কি করতে পারো। তারপরে তো উনি আমার বললেন যে মানে তিনি টপ অফিসিয়াল, তিনি আমার বললেন কালকে 7টার সময় উনি তোমাকে ডিনারে ডেকেছেন, 6টার সময় তুমি এখানে চলে আসবে, সেন্ট্রাল লাইব্রেরি গাড়ি থাকবে, সেন্ট্রাল লাইব্রেরি গাড়ি করে তুমি চলে যাবে। গতকালকে শনিবার দিন সন্ধ্যে 6টার সময় আমি গিয়ে যথারীতি সেন্ট্রাল লাইব্রেরি অফিসে গেলাম, নিচেই অফিস। ওখান দিয়ে লম্বা চওড়া গাড়ি একটা মার্সিডিজ বেঞ্জ একটা আমার দেওয়া হলো, এবং সঙ্গে আমার এই চোখের মনিটর নিজেগুলো বলেছেন আমার ছবি টবি তুলে নিয়ে আমার একটা নীল পাস দিয়ে দেওয়া হলো। সে গাড়ি 45 মিনিট ধরে হিন্দানি এয়ারবেস, মানে গ্রেটার নয়ডাটা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু দিল্লির আন্ডারে। তো হিন্দানি এয়ারবেসে গিয়ে পৌঁছানোর পর পিএসও, যিনি সিকিউরিটি অফিসার, পার্সোনাল সিকিউরিটি অফিসার, তিনি সমস্ত কিছু চেক টেক করলেন, আমার চেক টেক করে ওই যে মনে চোখের যে ছবি ছিল সেই ছবির সঙ্গে মেলালেন, মিলিয়ে বললেন আপনি কোথেকে এসছেন? আমি বললাম কলকাতা থেকে এসেছি। কি কাজ? আপনাকে বলবো কেন, সে তো আমি তো প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছি। তা প্রতিরক্ষা মন্ত্রীকে জিজ্ঞেস করবো, আপনি জিজ্ঞেস করছেন আমার কি কাজ, তারপর আপনি ঢুকতে দেবেন? না না, আমি সে কথা বলিনি, আমি জিজ্ঞেস করছি না আপনি কি কাজে এসছেন, সেটা আপনার দেখার দরকার নেই, আপনার কর্তব্য আপনি করে আমাকে ছাড়ুন, আর কি করতে হবে বলুন। পরে কিছু করতে হবে না, আবার আপনি ওগুলো জমা দিন, জমা দিয়ে আপনাকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আপনি পালন করবেন বলে একটি সেনা অফিসারকে ডাকলেন। তিনি একটি জিপ নিয়ে আমাকে ভেতর দিয়ে নিয়ে চলে গেলে ইন্ডিয়ান এয়ারবেসের ভেতরে। অনেকটা যাওয়ার পর একটা বাংলো মতো এলো, তিনি একটা দরজায় ঢোকালেন, ঢুকিয়ে একজনের হাতে আমার সঁপে দিলেন। তিনি এবার একটার পর একটা দরজা, একটার পর একটা দরজা ঢুকিয়ে তারপরে গোটা চারিক দরজার পরে একটা হল গিয়ে পৌঁছলো। হলটা পেরোলে পরে একটা দরজাটা খুললেই দেখলাম যে একটা ড্রয়িং রুম বিশাল, সেখানে একটা রাজকীয় সোফায় রাজকীয় ভাবে বসে আছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঢোকা মাত্র দরজাটা তাড়াশ করে বন্ধ হয়ে গেল। তারপরে তা আমি নমস্কার করলাম, উনি সালাম করলেন। সালাম করার পরে উনি আমাকে বললেন যে আপনি তরুণ ঘোষ? আমি বললাম হ্যাঁ। আপনার আমি ছবি দেখেছি, সামনাসামনি তো আপনাকে মানে অতটা এ লাগে না। মানে আমি কি বললাম, আমি কি বয়স্ক লাগে নাকি কম বয়স লাগে? বললো কম বয়স লাগে। আচ্ছা ঠিক আছে, আমার বোধ হয় বুড়ো লাগে। বললো না না, আপনি যথেষ্ট ইয়ং। তারপরে তো দেখুন আপনার দেশের একটা প্রধানমন্ত্রী, অত বড় মানুষ, আর আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা আমার মধ্যে শেকিনেস থাকবে, খুব স্বাভাবিক। আমার স্বাভাবিকতা ছিল না, উনি সেটা বুঝতে পেরেছেন। এত প্রখর বুদ্ধিমতী মহিলা আমি খুব কম দেখেছি। আর ওই রকম মানে হিউমার একটা মানুষের, ওইরকম হিউমার, মানুষকে সহজ করে নিতে পারা, হাসি ঠাট্টার মাধ্যমে গল্প করার এই। তো যাই হোক, উনি আমাকে পাশে বসতে বললেন।
বসতে বলে তারপরে আমার পরিবারের সমস্ত খবর নিলেন, বাড়িতে কে কে আছে, আমি কোথায় থাকি, কি করতাম, কতদিন আমি সাংবাদিকতা করেছি, তো হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে পড়লাম, আমি এই সমস্ত কিছু ওনাকে বললাম। দেখলাম আস্তে আস্তে আমিও সহজ হয়েছি। তারপরে উনি চা, মানে ওইটা দিয়ে গেল, চা উনি খেলেন, আমাগুলো চা দিলেন, আমিও চা খেলাম। তারপরে ঠিক 7টার সময় ডিনার এলো। আমি তো কথা বলতে পারছি না, মানে আমি তো ভেতরে ভেতরে আমার প্রশ্ন অনেক রয়েছে, আমি তো মানে প্রশ্ন করতে পারছি না। আমি জানি না উনি উত্তর দেবেন কিনা, তাও আমি জানি না। তো খাবারে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা এবং বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সঙ্গে মিষ্টি, মানে সন্দেশ 4 প্রকারের, দই, মিষ্টি, আইসক্রিম, হ্যান ত্যান এই সমস্ত রয়েছে। তা আমি তো অল্প খাই, উনিও দেখলাম খুব অল্প, স্বল্পাহারী, উনি খুব অল্প খেলেন। খাওয়ার পর আমরা দুজনে সোফায় বসলাম। এবারেতে উনি আমার বললেন যে আপনি কি জন্য এসছেন। দেখুন, আমার মনে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাকে এমবার্গো দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি করব না, সুতরাং আমি তো আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না। এবার আপনি যদি আমায় কিছু বলেন, তাহলে পরে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু পাল্টা প্রশ্ন করতে পারি। মানে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম নিরামিষ প্রশ্ন কি চলবে, রাজনাথ সিংকে জিজ্ঞেস করেছিলাম, আমিষ প্রশ্ন করলাম না, নিরামিষ প্রশ্ন কি করা যাবে। তখন সঙ্গের যিনি কর্তা ছিলেন তিনি বললেন যে বুঝে করো, যা করবে তুমি দায়িত্ববান লোক, বুঝে করো। ঠিক আছে। তা আমার যে কাভারটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল আইভির কাভার ছিল, তার মধ্যে আবার দুজনে এসে চেক করে গিয়েছেন, সেন্ট্রাল আইভির কাভারটা চেক করে গিয়েছেন। তার মানে আমি বোঝাতে চাইছি এতটা নিরাপত্তার মধ্যে উনি রয়েছেন। কথাটা শুরু হলো, উনি বললেন বাংলাদেশের অবস্থা জানো। আমি গত দুদিনের আমি কিছু জানি না, আমি দিল্লি আসার পর থেকে বাংলাদেশের অবস্থা কিছু জানি না। উনি বললেন মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, এই তো সবে শুরু, মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে, এবার দেখবে মেট্রো রেলের সব যন্ত্রপাতি চুরি আর হতে শুরু করবে, কারণ একই জায়গায় দাঁড়িয়ে আছে তো, লোক চলছে না, এর চুরি হতে শুরু করবে। তারপর মেট্রো রেল লাইন গুলো খুলে নিয়ে যাবে, আমার সোনার বাংলাটা ধ্বংস করে দেবে এরা। তো আমি কথার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনি তো ফিরবেন বলছেন, কবে ফিরবেন, তাহলে সোনার বাংলা তো আপনার ঠিক করতে হবে। উনি বললেন হ্যাঁ, আমি তো ফিরবো খুব শিগগিরই, তোমার মাধ্যমে আমি দর্শককে বলতে চাই আমি খুব শিগগিরই ফিরবো, সেই প্রেক্ষিত তৈরি হচ্ছে। তারপর উনি নানান রকম কথা বললেন। এর মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা নিরামিষের পর্যায়েই পড়ে, যে এত লোক থাকতে আপনি ওয়াকারকে কেন বিশ্বাস করলেন এবং তাকে সেনাপ্রধান বানালেন কেন? যখন ও ব্যাপারে যখন ভারত সরকার এত আপত্তি জানিয়েছিল, সেই সময় আপনি সেনাপ্রধান করলেন কেন? উনি বললেন একটা চাপ ছিল। কারণ প্রধানমন্ত্রীর উপরে কি চাপ থাকতে পারে যাতে আপনাকে বাধ্য হয়ে সেনাপ্রধান করতে হলো? বলো ওটা আপনি এখন বুঝবেন না, ওটা আপনাকে আমি পরে বলবো। পরে আর কবে দেখা হবে আমি জানি না, আদৌ দেখা হবে কিনা তাও আমি জানি না। উনি বলেছেন পরে বলবেন, তার মানে উনি কাটিয়ে দিচ্ছেন, আমি আর কোনো প্রশ্ন করলাম না। তারপরে তো আবার উনি যথারীতি নানান কথা বলতে, নানান বিদেশের লোকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। তার মানে পুতিনের সঙ্গে যে আপনার দেখা হলো, মানুষটাকে কেমন লাগলো? আসলে আমি জানতে চাইছিলাম পুতিনের সঙ্গে দেখা কি কথাবার্তা হয়েছে, যদি প্রসঙ্গটা তুলে, নন পলিটিক্যাল প্রশ্ন, মানুষটা কেমন, নন পলিটিক্যাল প্রশ্ন, নিরামিষ প্রশ্ন, মানুষটা কেমন। বলেন অত্যন্ত ভালো মানুষ এবং সাহায্যের হাত বাড়িয়ে রয়েছেন বাংলাদেশকে ব্রিক্সে নেওয়ার ব্যাপারে। ব্রিক্স গঠন হচ্ছে, ব্রিক্সে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে, কথা কিন্তু ওনার কাছ থেকে বার করছি, আমি শুধু ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছি, নিরামিষ প্রশ্ন দিয়ে করছি, আমি তো উত্তর তো উনি দিচ্ছেন, আমার তো দায়িত্ব নয়, আমার দায়িত্ব আমি শুধু শুনে যাওয়া। তাই বললাম, বুঝলাম যে ভালো মতো ব্যাপারটা ভালো মতোই এগোচ্ছে, এটুকু বোঝার বুদ্ধি আমার আছে। এবার আবার ঢুকতে হবে আমেরিকায়। তা আমি তখন জিজ্ঞেস করলাম, যে খুঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে
আপনার তো মানে এখন তো মতামতটা এখন তো পাল্টে গেছে। এখন তো আপনি আর আমেরিকাকে আর দোষারোপ করেন না, আমি দেখলাম কাগজে, এবং আমি এটাকে ভিডিও করেছিলাম। হ্যাঁ, ওই ভিডিও আমি দেখেছি। এখন আমেরিকার ছিল না, আমি এটা বলেছি, কিন্তু সিআইএ ছিল। আমি বলেছি আমি মার্কিন যুক্তরাষ্ট্র এর পেছনে ছিল না, সিআইএ ছিল। কিন্তু আপনি তো এক সময় বলেছেন যে আমেরিকা এর পেছনে ছিল। ওই কূটনীতি এমন জিনিস না, কূটনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। কূটনীতি একটা চলমান বিষয়, প্রতিদিন কূটনীতি পাল্টাচ্ছে। আর কূটনীতি যদি না পাল্টায় তাহলে পরে অর্থনীতি পাল্টাবে না, বিদেশ নীতি পাল্টাবে না, সব একটার সঙ্গে একটা জড়িত। হ্যাঁ, সে আমি জানি, কিছুটা বুঝি। আপনাদের মতো আমরা পলিটিশিয়ান না হলেও আপনি এত বড় দেশ চালিয়ে আপনি যে জিনিস শিখেছেন, আমি তো আর ইউটিউব করে তো শিখতে পারবো না। আমি সাংবাদিকতার মাধ্যমে যতটুকু শিখেছি তাতে আমার এইটুকু মনে হয়েছে যে সবকটার সঙ্গে জড়িত। তারপরে বললাম যে আপনি কবে দেশে ফেরার করছেন, আশা করছেন? তখন উনি বললেন আমি খুব শিগগিরই দেশে ফিরছি। আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এটাও নিরামিষ, যে একটা কথা আমার কানে আসছে যে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা নাকি এখানে খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, এবং তাদেরকে নাকি ভারতবর্ষে ধরে ধরে জেলে পাঠিয়ে দিচ্ছে, অথবা কুকুরের মতো নাকি গুলি করে মারছে। এটা কতটা সত্য? আপনি তো এখানে আছেন। বলে সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো একটা অংশ, বিরোধীদের একটা অংশ এগুলো রটানোর চেষ্টা করছে। আমার দেশের মানুষের যখন, আওয়ামী লীগের মানুষের যখন মনোবল ভেঙে তুঙ্গে উঠছে, সেই সময় সেই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তখন এই জিনিসগুলো হচ্ছে। তখন আমি জানি না যে হাদির এই ঘটনা ঘটেছে, তখনও আমি জানি না। মানে জানলে পরে আমি হয়তো জিজ্ঞেস করতাম, কিন্তু আমি মানে আমার একজন বলেছিল, সেই সময় তো আমি এত নার্ভাস হয়ে গেছিলাম না, সত্যি কথা বলতে কি আমি এত নার্ভাস হয়ে গেছিলাম যে আমার মাথা থেকে ওই প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। ফলে এই যে একটা নতুন রাজনীতির একটা নতুন মোড়, যেটা আমি বলেছিলাম যে এটা আমাদের এখন বসে খেলা দেখার সময় গ্যালারিতে, সেই খেলা দেখার সময় নিজেই বলেছিলাম, কিন্তু যখন ওনার সঙ্গে দেখা হলো তখন আমি ঘাবড়ে গিয়ে এই প্রশ্নটাই করতে ভুলে গিয়েছি যে খেলাটা তো শুরু হয়ে গেছে। তা আরো অনেক কথা উনি বলেছেন যেগুলো আমি বলতে পারবো না, খুব স্বাভাবিকভাবে, কারণ এই ভিডিওটা মনিটর